কাউসার আহমেদের হাত, জার্নালিজম স্টুডেন্ট, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। আমার প্রশ্নটা ছিল তুষার স্যারের কাছে যে বাংলাদেশের রাজনীতি এবং ক্রিকেট কোনটা বেশি নাটকীয়? যদি রাজনীতি নাটকীয় হয়ে থাকে তো সেক্ষেত্রে জনগণের ভূমিকা কি, দর্শক নাকি অভিনেতা? ক্রিকেট কোনোভাবেই নাটকীয় না, কেননা ক্রিকেট খেলার রেজাল্ট আছে, আমরা দেখতে পাই কে ভালো খেলছেন কে খারাপ খেলছেন। ক্রিকেটে তো এটা সম্ভব না যে আপনি আউট হবেন কিন্তু মানুষ দেখতে পাবে না। ক্রিকেটে আরও মজার ব্যাপার আছে, থার্ড আম্পায়ার আছে। ক্রিকেটে এখন যন্ত্রপাতি যুক্ত হয়েছে, বল লাইনে পিচ করছে কিনা, এলবিডব্লিউ আমরা এখন আর আম্পায়ার শুধু দেয় না, সিস্টেম এলবিডব্লিউ ডিটেক্ট করে, স্লো মোশন দেখতে পাই আমরা, অনেক কিছু। ক্রিকেট কোনোভাবে এখন আর নাটকীয় নাই। কিন্তু রাজনীতির জায়গাতে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে রাজনীতিতে মানুষকে প্রতারিত করার যে প্রবণতা, এই প্রবণতাটি বহুদিন ধরে বাংলাদেশে না শুধু এই উপমহাদেশে বিদ্যমান। আপনি যদি ভারতে যান দেখবেন সেখানকার নেতারাও এক ধরনের প্রতারক, হয়তো একটু কম বেশি। পাকিস্তানে যান সেখানে দেখবেন প্রতারণা চলছে। এবং রাজনীতির সঙ্গে প্রতারণাকে যুক্ত করে ফেলার যে চর্চা, এটা কিন্তু এখনকার না, এটা কিন্তু বহু আগের। এবং এই প্রতারক রাজনীতি যেটি করেছে সেটি হচ্ছে রাজনীতিতে আরও অতিমাত্রায় প্রতারকদেরকে আনতে সাহায্য করেছে। ফলে আমরা দেখেছি একসময় আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতাম, সকালবেলা যে নেতা বক্তৃতা দিচ্ছেন এরশাদের বিরুদ্ধে, সন্ধ্যায় তিনি এরশাদের মন্ত্রিসভায় শপথ নিতেন এবং আমরা খুব আহত হতাম যে এটা কি করে করলেন। এবং আমি নাম বলতে চাই না, তার অধিকাংশই মৃত্যুবরণ করেছেন, মৃত ব্যক্তির সমালোচনা করে কী লাভ। কিন্তু এই যে চক্র, এই চক্র থেকে আমরা এখনো বের হতে পারি নাই। এবং এই অবিশ্বাস রাজনীতিবিদদের মধ্যে থাকার কারণেই কিন্তু ৭০ অনুচ্ছেদ নিয়ে এত কথাবার্তা। রাজনীতিবিদরা ৭০ অনুচ্ছেদ চলে যাক এটা খুব একটা মেনে নিতে পারেন না, কারণ তাহলেই তারা ভাবেন যে এই তো সকালে আমার দলে থাকবে, বিকালে অন্য দলে চলে যাবে, বেচা বিক্রি হবে। কিন্তু মজার ব্যাপার দেখেন, যখন মন্তব্য করা হয় কেউ বলে না যে রাজনীতিবিদরা বিক্রি হয়, বলে জনগণ বিক্রি হয়, জনগণ পয়সা নিয়ে ভোট দিয়ে দেয়। জনগণের দারিদ্র্য আছে, জনগণের অসহায়ত্ব আছে, জনগণের দুর্বলতা আছে। এই অসহায়ত্ব, এই দারিদ্র্য এবং দুর্বলতার কারণ কি সবসময় জনগণ নিজে? তা নয়। কিন্তু জনগণ যাতে দুর্বল থাকে, খানিকটা অশিক্ষিত থাকে, খানিকটা বঞ্চনার মধ্যে থাকে, যাতে তাকে হাত পাততে হয়, এরকম একটা অবস্থা তৈরি করে রাখার চেষ্টা কিন্তু এই পুরো যন্ত্রের মধ্যে আছে। আমি সবসময় একটা বলতাম যে আমাদের সমাজ থেকে ভলান্টিয়ারিজম সম্পূর্ণভাবে দূর করে দেওয়া হয়েছে, কোনো স্বেচ্ছাসেবা নাই। কাজের বিনিময়ে খাদ্য, টাকার বিনিময়ে কাজ, কাজের বিনিময়ে টাকা, কিছু একটা বিনিময় হলে আপনি সমাজের জন্য কাজ করবেন। এই কাজটা যে আপনার নিজের, এইটা নেতারা কখনো বলার চেষ্টা করেননি আমাদের জনগণকে। বিদেশিরা এসে বলেছে কাজের বিনিময়ে খাদ্য দিয়ে দাও, লোকে ভেবেছে কাজ করলে খাদ্য পাবো, খাদ্য না পেলে কাজ করব না। বিষয়টা কিন্তু তা নয়। বরং আমি যদি তাদেরকে বোঝাতে পারতাম যে এই রাস্তাটা তোমার, তুমি যদি এটা তৈরি করো তাহলে এই রাস্তার কারণে তোমার খাদ্য নিজের থেকে তুমি তৈরি করতে পারবে, তোমার পরিবহন সহজ হয়ে যাবে আমাদের পুরো সমাজ থেকে, বা তোমার সার, বীজ, কীটনাশক তোমার এলাকায় আরও দ্রুত আসবে, এই রাস্তাটার কারণে তোমার রোগীরা আরও দ্রুত হাসপাতালে যেতে পারবে। আমাদেরকে সম্পূর্ণভাবে সরকার এবং সিস্টেমের মুখাপেক্ষী একটি জনগোষ্ঠী যাতে তৈরি হয়, সেই জন্য দীর্ঘ সময় ধরে আমাদের সরকার, রাষ্ট্রযন্ত্র, এমনকি এনজিওরা পর্যন্ত কাজ করেছে। এবং এটা করার কারণে যেটি হয়েছে, আমাদের সমাজ থেকে স্বেচ্ছাসেবা অন্তর্হিত হয়েছে। আমরা যখন বিতর্কের আন্দোলন করতাম, শুরুতেই আমি এই নিয়ম করেছিলাম যে আমরা কোথাও গিয়ে পয়সা নেব না, এবং যদি আমরা নিজের পয়সা দিয়ে আন্দোলনটা করতে পারি তাহলে করব। আমরা কোনো বিদেশি প্রতিষ্ঠানের সাহায্য যদি নেই তাহলে এই টাকা আমরা ধরবো না, তারা খরচ করবে, তারা করে দিবে পুরাটা, আমরা টাকা ধরবো না। এটা আমি কেন করেছিলাম জানেন? যাতে এই ছেলে মেয়েদের মধ্যে কখনো কিছু একটা বিনিময়ে কাজটা করছি এই চিন্তাটা মাথায় না ঢোকে। এই ছেলেমেয়েরা যেন মনে করে আমি আজকে যে কাজটা করছি এটা আমার জন্য করছি না, ভবিষ্যৎকে নির্মাণ করার জন্য করছি। আমি আজকে গর্বের সাথেই বলতে চাই, আজকে যারা ইউটিউবে ইনফ্লুয়েন্স করেন এদের একটা বিরাট অংশ আমাদের সঙ্গে বিতর্ক আন্দোলন করেছেন সেই সময়। আজকে যারা পররাষ্ট্র সচিব হচ্ছেন, একটা বা পররাষ্ট্র দপ্তরে বড় বড় জায়গায় পৌঁছাচ্ছেন, এদের একটা বিরাট অংশ বিতর্ক করেছেন। আজকে যারা সমাজের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, এমনকি এই চ্যানেলে আপনিও বিতর্ক করেছেন, এবং একটু আগে আরেকজন সাংবাদিক এখান থেকে চলে গেছে, সে বিতর্ক করেছে। আমরা একই সংগঠন করেছি। আমরা আপনাদেরকে সেইটাই বোঝানোর চেষ্টা করেছি যে টাকার জন্য কাজ করি না, দেশের জন্য কাজ করি, স্বার্থের জন্য কাজ করি না, দেশের জন্য কাজ করি। অথচ কোনো নেতা এসে আমাদেরকে বলেন নাই যে তুমি দেশের জন্য কাজ করো। নেতারা এসে বলেছেন দলের জন্য কাজ করো, ক্ষমতার জন্য কাজ করো, সিটের জন্য কাজ করো। তুমি যদি আমার সঙ্গে থাকো তুমি এইটা পাবো, ওইটা পাবে, কিছু না পাও ফেরিঘাটের ইজারা পাবে, গোদারাঘাটের ইজারা পাবে, গরুর হাটের ইজারা পাবে। ইজারার ব্যবসা, ইজারার সংস্কৃতি এই বাংলাদেশে তৈরি করা হয়েছে। এইগুলা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাজনীতি কলুষমুক্ত হবে না।